5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনাদের একটা তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা রয়েছে। যেমন এই পুরো 1.5 দশক আপনারা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে যেভাবে আপনাদের অবস্থান অব্যাহত রেখেছেন, সেটি থেকে আমরা শিক্ষা নিয়েছি কিভাবে অন্যায়ের সামনে মাথা তুলে দাঁড়াতে হয়। আওয়ামী লীগ আসলে আইনগতভাবে এখন নিষিদ্ধ, তার কার্যক্রম নিষিদ্ধ। এখন এই নতুন সরকারের সাথে আওয়ামী লীগের কোনো গোপন চুক্তি হয়েছে কিনা এটা আমরা জানি না, কিন্তু কার্যক্রম এটাই মনে হচ্ছে যে ইলেকশনে ভোটের চুক্তি হোক আর যে কোনো ভাবে হোক, কারণ প্রশাসনের সহযোগিতা ছাড়া এই কার্যক্রম সম্ভব নয়। জামাত বিএনপির মধ্যে একটি টেকসই ঐক্য কায়েম করতে অভাবনীয় কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা সত্যি। বিপ্লবের সেই উত্তাল দিনগুলোতে হাজারো তরুণের রক্তে ভেজা রাজপথ সাক্ষী হয়ে আছে এক নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার। ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী সংগ্রামের ফসল হিসেবে যে জুলাই জাতীয় সনদ এবং গণভোট অধ্যাদেশ তৈরি হয়েছিল, আজ তা এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। পুরো বাংলাদেশে এই জুলাই বিপ্লবকে ছড়িয়ে দিয়েছে। এই জুলাই বিপ্লবে এককভাবে কোন স্থানে যদি সবথেকে শহীদ হয়ে থাকে, সেই স্থানটা হচ্ছে এই যাত্রাবাড়ি শহীদরা। অন্তর্বর্তী সরকার নানান ব্যর্থতা এবং সীমাবদ্ধতা সহ এই অন্তর্বর্তী সরকারের গভর্নর চেষ্টা করে যাচ্ছিল সেই লুটপাটের টাকাগুলোকে ফেরত আনার, এবং এই লুটপাটের টাকার সাথে যারা জড়িত, এই লুটপাটের সাথে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সাথে যারা ব্যবসায়ী এবং আমলা রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন। ভিডিও দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তো দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল নিউজে চলে যাব। তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত আপডেট ও গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। জামাত বিএনপির মধ্যে একটি টেকসই ঐক্য কায়েম করতে অভাবনীয় কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা সত্যি বিরল, বারবার এই বিষয়টা সামনে আসছে। আমরা নানান উদ্যোগ লক্ষ্য করছি। এবার আরেকটা উদ্যোগ নিয়ে আলোচনা করব। এটা সাদা চোখে এটা দেখা যায় না, এটা দেখতে অন্তর্চক্ষু লাগে। কারণ বাংলাদেশের রিয়েলিটি এটা যে বিএনপি ছাড়া জামাত অচল, জামাত ছাড়া বিএনপি অচল। বিএনপি ক্ষমতায় তাতে কি, জামাত ছাড়া বিএনপি সরকার অচল, চলতেই পারবে না। এটা বিএনপির হিস্ট্রি। অতীতে কখনো জামাত ছাড়া বিএনপি ক্ষমতায় আসতে পারেনি, এবার এসেছে কিন্তু চলতে পারবে না। আর বিএনপি যদি ব্যর্থ হয় তাহলে জামাতের যে বিরোধী দলীয় মর্যাদা, এটাও দিন শেষে ব্যর্থ হবে, অন্য কিছু ঘটবে, যার ফলে একে অপরকে প্রয়োজন। এই জন্য তাদের মধ্যে ঐক্য সংহত করতে নানান চেষ্টা, নানান উদ্যোগ তারা নিজেরাই নিচ্ছে। এমনকি আপনারা অবাক হবেন যে কি ঘটছে এবং অগ্রগতি কি শুনলে। জামাত বিএনপির মধ্যে যে সিভিয়ার ইখতিলাফের কিছু জায়গা আছে, এটা মিটিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে। একটু ইন্টারেস্টিং আলোচনা। দর্শক, আপনারা জানেন যে জামাত বিএনপি একে অপরকে কোঅপারেট করছে, সব ঠিক আছে। এক ব্যতিক্রমী সরকার, ইউরোপ আমেরিকার স্টাইলে এক বিরোধী দল, এটা তো খুবই ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে, জামাত সরাসরি বলছে যে বিএনপি ভোট কারচুপি করে ক্ষমতা এসেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, এবং এই ন্যারেটিভ জামাত প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, প্রতিষ্ঠিত করতে, মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে। মানুষ বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে যে হ্যাঁ, সবাই বিশ্বাস করে যে বিএনপি ভোট চুরি করে ক্ষমতা এসেছে, ভয়াবহ কারচুপি হয়েছে এবং আসলেই হয়েছে, এবং এই বিষয়ে জামাত প্রমাণ করতে পেরেছে। এখন এত বড় একটা অভিযোগ রেখে জামাত বিএনপি মসৃণ ভাবে তাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে, যেখানে সরকারি দল বিরোধী দল, যদিও এখানে একদম রুট লেভেলে জামাত বিএনপির মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, ঐক্য, এটা পৌঁছে দেওয়া কঠিন হবে। রুট লেভেলে কিছু বিরোধ থাকবে, কিন্তু সেন্ট্রালি একদম ফান্ডামেন্টালস কিছু পয়েন্টে ঐক্য থাকবে। তো ওই ফান্ডামেন্টাল পয়েন্টে ঐক্যগুলো ধরে রাখতে যেটা সেট করে দিয়ে গেছেন ইউনুস, এটা ক্রেডিট কিন্তু ইউনুসের। ইউনুস এই ঐক্যের রাস্তা তৈরি করে দিয়েছেন জামাত বিএনপি এনসিপি, যে তোমরা মিলেমিশে থাকবা। সে আগের অবস্থা থাকলে কিন্তু তোমরা সবাই সবকিছু হারাবা, বাংলাদেশের খাদের কিনারে আছে। তবে হ্যাঁ, এরকম মিলেমিশে 5 বছর চালাতে পারলে তখন তোমরা সফল। তখন বাংলাদেশের রাজনীতিতে ফার্স্ট দল বিএনপি বা জামাত, মানে ঘুরে ফিরে একবার বিএনপি ফার্স্ট হবে, একবার জামাত ফার্স্ট হবে। সেকেন্ড দল এনসিপি, এনসিপি একটা পর্যায়ে আবার ফার্স্ট হয়ে যেতে পারে যদি জামাত বিএনপি কেউ বড় ভুল করে। আর আওয়ামী লীগ, হ্যাঁ, অনিবার্যভাবে যেহেতু আওয়ামী লীগের ভোটাররা নিষিদ্ধ নয় বা আওয়ামী লীগের সবাই অপরাধী নয়, যার ফলে আওয়ামী লীগ ফিরবে, তবে সেটা 4th 5th দল হিসেবে, এবং 4th 5th দল আওয়ামী লীগকে কে কতটা ব্যবহার করতে পারবে এই কম্পিটিশন চলবে। হ্যাঁ, আওয়ামী লীগ ফিরে সরকারে যাবে, বিরোধী দলে যাবে, এটা কখনো হবে না। কারোর সাথে জোট করার জন্য পিছনে পিছনে ঘুরবে। আর শেখ পরিবার বা এই আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত ছিল, এরা কেউ কোনোদিন রাজনীতি ফিরতে পারবে না। আওয়ামী লীগের 3য় প্রজন্ম রাজনীতি ফিরতে পারবে, সেটা আওয়ামী লীগ নাম ছাড়া অন্য নামে হতে পারে, নৌকা প্রতীক থাকতে পারে, নাও থাকতে পারে, থাকলেও তাদের অবস্থান সর্বোচ্চ 4th কিংবা 5th। এখন এই বাস্তবতাটা কায়েম করতে বিএনপি জামাতের মধ্যে ঐক্য জরুরি। কারণ আওয়ামী লীগকে একদম পুরোপুরি ওপেন করা, ভারতকে ষড়যন্ত্র করার সুযোগ দিলে বিএনপিও দেশ চালাতে পারবে না, ক্ষমতা ধরে রাখতে পারবে না। তো এই জায়গায় সিভিয়ার ইখতিলাফের যে জায়গাটা বিএনপি এবং জামাতের মধ্যে, জামাতের যে অভিযোগ, এবং এটা সত্য অভিযোগ যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা আবার জামাত যে চুপচাপ বসে থাকবে তা না, ফলাফল মেনে নিয়েছে, জামাত অনেক ছাড় দিয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা একদম মেনে নিয়ে চুপ করে বসে থাকবে। জামাত আবার এত দুর্বল নয়, এতটা সমঝোতায় বিশ্বাসী নয়। মৌলিক জায়গায় এক, যে ভারতের আধিপত্যবাদ বিরোধী বা ভারতের সাথে সম্পর্ক রাখবে, তারপরও মৌলিক কিছু কিছু জায়গায় জামাত বিএনপি এক থাকবে, ওরকম মারাত্মক বিরোধিতা, একে অপরের সাথে শত্রুতা করবে না, কিন্তু ইঞ্জিনিয়ারিং মেনে নিবে এটা তো না। কারণ এই জায়গায় জামাত সিরিয়াস হওয়ার পর
ইউনূস সরকারেরও এক্ষেত্রে এখনো ভূমিকা রয়েছে। আমি জানি যে ইউনূস সরকার একটা ইতিহাস সৃষ্টি করে দিয়েছে, শতাব্দীর সেরা নির্বাচন করতে পেরেছে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই ক্রেডিট তছনছ হয়ে গেছে। এখন বিএনপি, ইউনূস সরকার সবাই চাচ্ছে যে জামাত যে বিষয়টা নিয়ে জোরালো ভূমিকা পালন করছে বা জোরালোভাবে তুলে ধরছে, সোচ্চার যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা একটা সমাধান করি আমরা। সমাধান করলে তার কোনো কথা থাকে না। যদি আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ জামাতের যে অভিযোগ, এই অভিযোগটা চূড়ান্ত একটা সেটেলমেন্ট হয়, একটা সুরাহা হয়, তাহলে তো শতাব্দীর সেরা নির্বাচন আসলেই হয়ে যায়। কারণ একটু ইঞ্জিনিয়ারিং হয়েছিল, সেটাও মিটিয়ে দেওয়া হয়েছে, সমাধান করা হয়েছে। এর মানে যেখানে কারচুপি করা হয়েছে, কারচুপিটা বাদ দিয়ে সঠিক ফলাফল গণনা করলে, ফলাফল গণনায় অভিযোগ তো তা আবার গণনা করে সঠিকটা দিলেই তো সবাই খুশি। তখন ইউনূসও ক্রেডিট নিতে পারবে যে না, চূড়ান্ত ভাবে একটু ইঞ্জিনিয়ারিং হয়েছিল, সেটা আবার সমাধান হয়ে গেছে, অতএব আমি শতাব্দীর সেরা নির্বাচন উপহার দিতে পেরেছি। আর বিএনপি তখন নৈতিকভাবে পুরোপুরি দাবি করতে পারবে যে না, আমরা একদম ফ্রি ফেয়ার ইলেকশন এসেছি, আমরা সত্যিকার অর্থে জনগণের ম্যান্ডেট পেয়েছি। তখন বিএনপি নৈতিকভাবে শক্তিশালী হবে। এখন কিন্তু বিএনপি প্রশ্নটা করলেই মানুষ প্রশ্ন করে যে তোমরা জনগণের ম্যান্ডেট পেয়েছো তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে। বিএনপি কথায় কথায় এই কোটা খেতে হচ্ছে। তো এই জায়গায় এই রেজাল্ট ইঞ্জিনিয়ারিং একটা সুরাহা ইউনূস সরকারের নির্দেশে বিএনপি সরকার করতে রাজি হয়েছে যে না, ঠিক আছে, এবং জামাত ইঞ্জিনিয়ারিং অভিযোগ করছে, আসেন আমরা এটা একটা সমাধান করি। সমাধান করলে তখন সবাই মিলেমিশে একাকার, অসাধারণ। হ্যাঁ, আসলে জামাত খুশি হবে, তখন আর জামাতে অভিযোগ করবে না। এখন রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর সমাধান যদি করা হয়, এখানে যদি এনসাফ টাইম করে, তাহলে কি জামাত ক্ষমতা আসবে? নেভার। ক্ষমতায় বিএনপি থাকবে, জামাতের সিট হয়তো কিছুটা বাড়বে, হ্যাঁ কিছুটা যদি বাড়ে, তারপরও একটা সমাধান হোক। আর সিট বাড়া না বাড়া এটা যদি না ঘটে, ঠিক আছে, যতটুকু ফলাফলের হিসাব নিকাশ, ভোটের হার কম বেশি হয়, ওটা হলো একটা সমাধান হোক। এরকম একটা বিষয় কনসেনসাস হয়েছে ইউনূস সরকারের পরামর্শে জামাত বিএনপি। তাহলে এখন কি হবে? ঠিক আছে, এখন এটা কে করবে? নির্বাচন কমিশন তো কিছু করার নেই, তারা তো গেজেট দিয়ে দিয়েছে। এখন হাইকোর্ট এটা করুক, কোর্ট আবার রিকাউন্ট করবে যেসব জামাত কোন কোন জায়গায় অভিযোগ জামাতের, ঠিক আছে তোমরা অভিযোগ দাও, জামাত মামলা করেছে। আবার বিএনপির কিছু কিছু জায়গায় অভিযোগ আছে, ঠিক আছে বিএনপি তোমরা অভিযোগ দাও, ঠিক আছে। ব্যালট পেপার থেকে শুরু করে অন্য যা আছে সবকিছু আমরা হেফাজতে নেই, ঠিক আছে, হেফাজতে নিলাম। হেফাজতে নেওয়ার পর এখন কি করতে হবে? সবার উপস্থিতিতে আবার রিচেক করো, রিকাউন্ট করো। রিকাউন্ট করলো, যদি ফলাফল পরিবর্তন হয় হলো, তখন মেনে নিতে বাধ্য হবে, কিছু করার নেই। তারপরে দিন শেষে হাইকোর্টের মধ্যস্থতায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আর কোনো প্রশ্ন করার সুযোগ থাকবে না। জামাত আর বলতে পারবে না, জামাতের যতগুলো অভিযোগ সবকিছু হাইকোর্ট বলছে, এখানে একটা বিচার হবে, এখানে একটা সমাধান হবে। তারপরে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ এটা থাকলো না, তখন জামাত বিএনপির মধ্যে সম্পর্কটা টেকসই হলো এবং একে অপরকে কোঅপারেট করতে পারলো, এবং জামাত পুরোপুরি লেজিটিমেট করতে বাধ্য হবে বিএনপি সরকারকে যে আসলেই তারা জনগণের অ্যাবসলিউট ম্যান্ডেট পেয়ে 2/3 ব্রুট মেজরিটি পেয়েছে। জামাতের সিট কিছুটা বাড়লেও বিএনপি 2/3 এটা হারাবে না, একদম ফেয়ারলি যদি কাউন্ট করা হয়। তারপরও এই জন্য এটা ইউনূসের উদ্যোগে, ইউনূস পর্যায়ে অন্তরালে এখন অনেক কিছু করছেন। ইউনূসকে রাষ্ট্রপতিও করা হতে পারে। ইউনূসকে রাষ্ট্রপতি করতে হলে এই যে বিতর্ক, এটাকে সমাধান করতে হবে, যার ফলে এই বিতর্কের সমাধান উদ্যোগ নেওয়া আছে। প্রথমে তিনটা আসনের যেসব জায়গায় জামাত হেরেছে, ঢাকা 4-7, ঢাকা 6-7 এবং গাইবান্ধা 4, হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ব্যালট পেপার থেকে শুরু করে সমস্ত কাগজপত্র হাইকোর্টের হেফাজতে নিতে হবে। এরপরে জামাত জিতেছে এরকম কয়েক জায়গায়ও নির্দেশ দিয়েছে। এরপরে আবার আরেক নতুন খবর, ভোট কারচুপির অভিযোগ, আরো 4 আসনে ব্যালট পেপার রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ। আরো 4 আসনে বিএনপি প্রার্থীদের কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ব্যালট রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 4 আসনের প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচনী বেঞ্চে আদেশ দেন। অভিযোগকারী বিএনপি 4 প্রার্থী হলেন কুড়িগ্রাম 2 আসনে সোহাইল হোসেন কায়কোবাদ, রংপুর 6 আসনে সাইফুল ইসলাম, রংপুর 4 আসনে ইমদাদুল হক, রাজশাহী 1 আসনে মোহাম্মদ শরীফউদ্দিন। তো এখানে যেভাবে যাই করা হচ্ছে না কেন, মোটের উপর 7টি আসনের ক্ষেত্রে এটা হয়েছে, ঠিক আছে, কোর্ট সমাধান করুক। জুলাই বিপ্লবের সেই উত্তাল দিনগুলোতে হাজারো তরুণের রক্তে ভেজা রাজপথ সাক্ষী হয়ে আছে এক নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার। ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী সংগ্রামের ফসল হিসেবে যে জুলাই জাতীয় সনদ এবং গণভোট অধ্যাদেশ তৈরি হয়েছিল, আজ তা এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। হঠাৎ করেই উচ্চ আদালত থেকে এই সনদ ও অধ্যাদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের ভূমিকম্প তৈরি করেছে। যদি শেষ পর্যন্ত এই জুলাই সনদ বাতিল হয়ে যায়, তবে কি দেশের পরিস্থিতি আবার সেই আগের অবস্থায় ফিরে যাবে? এই একটি প্রশ্ন এখন কোটি মানুষের মনে। এই আইনি লড়াইকে কেন্দ্র করে দেশের 2 বড় রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াত এখন একে অপরের মুখোমুখি অবস্থানে চলে এসেছে। একদিকে আইনি জটিলতা, অন্যদিকে রাজপথের আন্দোলনের হুমকি, সব মিলিয়ে বাংলাদেশ এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কেন এই জুলাই সনদ বাতিলের উপক্রম হলো, কেন বিএনপি ও জামায়াত এই ইস্যুতে ভিন্ন মেরুতে অবস্থান করছে, এবং শেষ পর্যন্ত যদি এটি বাতিল হয় তবে কেন একটি বিশাল গণ আন্দোলনের সম্ভাবনা তৈরি হয়েছে। পুরো ঘটনার সূত্রপাত হয় হাইকোর্টের একটি রুল জারির মাধ্যমে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে 2টি রিট আবেদন করা হয়েছিল। উচ্চ আদালত এই রিটগুলোর প্রাথমিক শুনানি শেষে জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে রুল ইস্যু করেছেন। এর ফলে এখন জনমনে বড় প্রশ্ন দেখা দিয়েছে যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই জুলাই সনদের ভবিষ্যৎ আসলে কি। আদালতের এই পদক্ষেপে দেশের রাজনৈতিক ও আইনি মহলে তোলপাড় শুরু হয়েছে। আইনজীবীরা নিজেদের মতো করে এর ব্যাখ্যা দিচ্ছেন, তবে মূল সংকটটি তৈরি হয়েছে এর সাংবিধানিক ভিত্তি নিয়ে।
যখন একটি নতুন সরকার বা নতুন ব্যবস্থা আসে তখন তার আইনি ভিত্তি কতটা শক্তিশালী হবে তা নিয়ে সবসময়ই বিতর্ক থাকে। জুলাই সনদের ক্ষেত্রেও ঠিক তেমনটিই ঘটছে। হাইকোর্টের এই রুলের পর এখন আইন সচিব, সংসদ সচিব, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং নির্বাচন কমিশনের সচিবকে আগামী 4 সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। এই 4 সপ্তাহ বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হচ্ছে। এই আইনি লড়াইয়ের সমান্তরালে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্যের ধরন এবং অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় তারা এই জুলাই সনদ ও সংস্কার প্রক্রিয়াকে ভিন্নভাবে দেখছেন। বিএনপির পক্ষ থেকে সংবিধানের দোহাই দিয়ে বলা হচ্ছে যে সংস্কার পরিষদের শপথ নিয়ে সংবিধানে সরাসরি কিছু উল্লেখ নেই। এই যুক্তিতে বিএনপির নির্বাচিত প্রার্থীরা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। বিএনপির এই অবস্থান থেকে বোঝা যায় তারা প্রচলিত সংবিধানের কাঠামোর বাইরে গিয়ে কোনো নতুন ব্যবস্থার অংশ হতে কিছুটা দ্বিধান্বিত। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। তারা এই নতুন ব্যবস্থাকে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করেছেন এবং এর বাস্তবায়নে সোচ্চার রয়েছেন। শপথ গ্রহণকে কেন্দ্র করে তৈরি হওয়া এই পার্থক্য এখন প্রকাশ্য বাদানুবাদ এবং রাজনৈতিক লড়াইয়ে রূপ নিয়েছে। জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে যারা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে তাদের এই সনদ এবং সংস্কার প্রক্রিয়ার উপর আস্থা রাখা উচিত। আর বিএনপির অবস্থান হচ্ছে সবকিছু সংবিধানের সীমানার ভেতরে হতে হবে। গত সোমবার যখন হাইকোর্টে এই রিটের শুনানি চলছিল তখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ নিয়ে উভয় পক্ষের আইনজীবীরা অত্যন্ত জোরালো এবং পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন। সাংবিধানিক আদালত সরাসরি এই আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে গণভোটের ধারা 3-এর 30টি বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে দেওয়া সংস্কার প্রস্তাবগুলো আদালতের প্রশ্নের মুখে পড়েছে। এছাড়াও গণভোটের ধারা 3-এর 4টি সুনির্দিষ্ট প্রশ্ন নিয়েও আদালত প্রশ্ন তুলেছেন। আদালত জানতে চেয়েছেন জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না। এই রুল জারির ফলে পুরো বিষয়টি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন হয়ে পড়েছে। আদালত থেকে এমন রুল আসায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর বিস্ময় প্রকাশ করা হয়েছে। জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির মন্তব্য করেছেন যে পুরোপুরি একটি রাজনৈতিক বিষয়কে আদালতের বারান্দায় টেনে আনা হয়েছে। এটি দেশের জন্য ভালো কোনো ফল বয়ে আনবে না বলে তারা মনে করছেন। তবে জামায়াত এই আদেশের বিরুদ্ধে আপিল করবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দলীয়ভাবে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। একটি বিষয় এখন পরিষ্কার যে যদি শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল হয়ে যায় এবং 30টি ঐক্যমত্যের ভিত্তিতে দেওয়া সংস্কার প্রস্তাবগুলো টিকে না থাকে তবে দেশের প্রশাসনিক এবং রাজনৈতিক কাঠামো বড় ধরনের সংকটে পড়বে। এমনকি গণভোটের প্রশ্নগুলো যদি অবৈধ হয় তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তিও নড়বড়ে হয়ে যেতে পারে। প্রশ্ন উঠেছে এই সনদ না থাকলে বর্তমান সরকারের বৈধতা বা তাদের নেওয়া সিদ্ধান্তগুলোর ভবিষ্যৎ কী হবে? নির্বাচন হবে কিনা বা হলেও তা কোন প্রক্রিয়ায় হবে সবকিছুই এখন একটি বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়ে। জুলাই সনদের ওপর ভিত্তি করেই বর্তমান ব্যবস্থার অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাতিল হওয়া মানে হলো গত কয়েক মাসের পুরো প্রক্রিয়াটিকে অস্বীকার করা। জামায়াত এই পুরো প্রক্রিয়ার পেছনে সরকারের সংশ্লিষ্টতা দেখছে। তাদের মতে কোনো অদৃশ্য শক্তির ইশারায় এই রিট করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় বিপ্লবের ফসলকে নস্যাৎ করার চেষ্টা চলছে। যদি সত্যি এমনটি ঘটে তবে তা দেশের মানুষের মধ্যে চরম ক্ষোভের জন্ম দেবে। জুলাই বিপ্লবের মূল চালিকা শক্তি ছিল এদেশের সাধারণ শিক্ষার্থী এবং মেহনতি মানুষ। তাদের দাবি ছিল একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ করার। জুলাই জাতীয় সনদ ছিল সেই স্বপ্নের একটি আইনি দলিল। এই দলিলের প্রতিটি শব্দে লেগে আছে নিহতদের রক্ত এবং আহতদের আর্তনাদ। এখন যদি কারিগরি বা আইনি জটিলতার অজুহাত দেখিয়ে এই সনদ বাতিল করা হয় তবে তরুণ সমাজ তা কোনোভাবেই মেনে নেবে না। সাধারণ মানুষের মনে এই ধারণা দানা বাঁধছে যে পুরনো রাজনৈতিক শক্তিগুলো আবার সক্রিয় হয়ে উঠছে এবং তারা বিপ্লবের অর্জনকে ধূলিসাৎ করতে চায়। মাঠ পর্যায়ের আলোচনা থেকে এটি স্পষ্ট যে জুলাই সনদ বাতিল হলে দেশে এক বিশাল গণ আন্দোলন গড়ে উঠবে। এই আন্দোলন হয়তো আগের যে কোনো আন্দোলনের চেয়েও বেশি তীব্র হবে, কারণ মানুষের মনে এখন এই বিশ্বাস জন্মেছে যে যদি তারা এবার চুপ থাকে তবে শহীদদের রক্ত বৃথা যাবে। রাজপথে আবারও মানুষের ঢল নামার সম্ভাবনা তৈরি হচ্ছে, যা সামাল দেওয়া যে কোনো শক্তির জন্য কঠিন হয়ে পড়বে। বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে যে যখনই তাদের অধিকার বা আকাঙ্ক্ষার ওপর আঘাত এসেছে তারা ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করেছে। জুলাই সনদ শুধুমাত্র একটি সরকারি আদেশ নয়, এটি একটি জাতির ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার। এই অঙ্গীকার থেকে সরে আসার চেষ্টা করা হলে রাজপথ আবারও উত্তাল হয়ে উঠবে। বিএনপি ও জামায়াত দুই দলই দাবি করে তারা জুলাই বিপ্লবের পক্ষে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের মধ্যকার দূরত্ব এবং আদালতের রুল একটি জটিল ধূম্রজাল সৃষ্টি করেছে। দেশের সচেতন নাগরিক সমাজ মনে করছে রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে আগে বিপ্লবের অর্জনগুলোকে রক্ষা করা। যদি তারা এখন নিজেদের মধ্যে লড়াইয়ে লিপ্ত হয় তবে সেই সুযোগে পরাজিত শক্তি বা তৃতীয় কোনো পক্ষ সুবিধা লুটে নিতে পারে। হাইকোর্টের দেওয়া 4 সপ্তাহের সময়সীমা শেষ হওয়ার আগেই সরকারকে একটি সুনির্দিষ্ট এবং শক্তিশালী অবস্থান নিতে হবে। আইনগতভাবে কিভাবে এই সনদকে সুরক্ষা দেওয়া যায় সেই পথ খুঁজতে হবে। জুলাই সনদ বা গণভোট অধ্যাদেশ বাতিল হলে শুধু যে সরকার সংকটে পড়বে তা নয়,
বরং পুরো রাষ্ট্র ব্যবস্থায় একটি বিশৃঙ্খলা দেখা দিতে পারে। যে সংস্কারের স্বপ্ন দেখে মানুষ বুক বেঁধেছিল, সেই সংস্কার প্রক্রিয়া মাঝপথে থেমে গেলে মানুষের মধ্যে চরম হতাশা সৃষ্টি হবে। এই হতাশা থেকেই জন্ম নেবে ক্ষোভ, যা গণবিস্ফোরণের রূপ নিতে পারে। আমাদের মনে রাখতে হবে, জুলাই মাসের সেই উত্তাল দিনগুলোতে মানুষ কোনো দলের আহ্বানে নয়, বরং নিজেদের অস্তিত্ব রক্ষার টানে রাস্তায় নেমেছিল। সেই চেতনা এখনও মানুষের মনে জাগ্রত আছে। তাই আইনি মারপ্যাচে ফেলে যদি জনগণের আকাঙ্ক্ষাকে দমন করার চেষ্টা করা হয়, তবে তার ফল হবে ভয়াবহ। বিএনপি ও জামায়াতের মধ্যকার এই মুখোমুখি অবস্থান দেশের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা যদি একমত না হতে পারে এবং আদালতের রায়ে যদি সনদ বাতিল হয়ে যায়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পরিশেষে বলা যায়, জুলাই জাতীয় সনদ বা গণভোট অধ্যাদেশ নিয়ে সৃষ্ট এই আইনি জটিলতা এখন কেবল আদালতের বিষয় নয়, এটি এখন একটি জাতীয় রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। আদালতের রুলের জবাব দিতে সরকার কতটুকু প্রস্তুতি নিচ্ছে এবং রাজনৈতিক দলগুলো তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর করে কিভাবে ঐক্যবদ্ধ হয়, তার উপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। যদি এর কোনো শান্তিপূর্ণ এবং যৌক্তিক সমাধান না আসে, তবে বিশাল গণ আন্দোলন এড়ানো সম্ভব নয়। দর্শক, ভিডিওটি দেখলেন, দেখে কি জানলেন, কি বুঝলেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পারলে ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।